যত বেশি সংখ্যক মানুষ অ্যাপ্লাই করবে ওয়েটিং টাইমটা তত বেশি হয়। কোনো বছর যদি 200,000 অ্যাপ্লিকেশন যায়, সেখানে যদি 10 বছর লাগে প্রসেসিং টাইম, ওই বছর যদি 300,000 করে তাহলে এটা প্রায় 15 বছর হয়। অনেকে যে ভুলটা করে আপনার কাছে আসে, কি ভুলগুলো মানুষ বেশি করে আপনার? অনেকে বলেন যে আমেরিকাতে ল পড়াটা খুবই কঠিন। কিন্তু Right. আসলে এটা রকেট সায়েন্সও না, ব্রেইন সার্জারিও না। সবাই সম্ভব, এখানে একটু সময়টা গুছিয়ে হার্ড ওয়ার্কিং করতে হয়, আর Right. কিছু না। আচ্ছা, আমরা শুনলাম যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে F4 ক্যাটাগরিটা একটু কঠিন করছে এবং সময়টা অনেক বাড়ছে। তো আসল জিনিসটা হচ্ছে ইনফরমেশনটা আপনি জানেন কিনা, এবং আপনার প্রিভিয়াস রেকর্ড হিস্ট্রিটা যদি এখানে ঠিকমতো উল্লেখ করা না হয়, তাহলে আমরা আপনার কাছ থেকে শুনবো আপনার এই অ্যাটর্নি হওয়ার পিছনের কারণটা। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টকস উইথ আতাহার। আমাদের সাথে আজকেও অন্য দিনের মতো একজন গেস্ট আছেন, আমরা ওনার কাছে জানবো এবং শুনবো। আমাদের সাথে আজকে আছেন অ্যাটর্নি অফ ল মনির মেহরান। মনির ভাই কেমন আছেন? কি ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছ থেকে শুনবো আপনার এই অ্যাটর্নি হওয়ার পিছনের কারণটা এবং কেন আপনি এই পেশায় আছেন, এবং আপনার লাইফ জার্নি যদি আমাদের ভিউয়ার্সদের একটু বলেন প্লিজ। থ্যাংক ইউ আমাকে প্রশ্ন করার জন্য। তো আমি আটলান্টাতে প্রায় 28 ইয়ার্স ধরে আছি। আটলান্টা আমার হোম। অনেক বছর ধরে এখানে আছে। আটলান্টার অনেক কমিউনিটি আমাকে চিনেন। আচ্ছা, আমি লয়ার হওয়ার আগে আমি বিজনেস করছি, রিয়েলটর ছিলাম, অ্যাকাউন্টিং করছি। তো এখানে সবাই জানেন যে আমেরিকাতে ল পড়াটা খুবই সময় সাপেক্ষ এবং এক্সপেন্সিভ। সবকিছু মিলিয়ে এর আগে আমাকে অনেক কিছু করতে হয়েছে লয়ার হতে গিয়ে। আর লয়ার হওয়ার স্বপ্নটা আমার অনেক আগেই, ছোটবেলায় ছিল। আর আমার একটা কারণ ছিল যে লয়ার হওয়ার, যাতে আমাদের কমিউনিটি এবং যারা অনেকটা ডিপ্রেসড আছেন, যারা আছেন তাদেরকে, যারা লো ইনকাম ফ্যামিলি মেম্বার এরকম যারা আছেন তাদেরকে আমরা আপনার লিগেল সার্ভিস দিতে পারি। এটা ছিল আমি আগে যা করতাম তার চেয়ে এটা করলে আমি একটা ডিফারেন্ট ভাবে আমাদের কমিউনিটির মেম্বার এবং অন্যান্য কমিউনিটি মেম্বারদেরকে হেল্প করতে পারবো। একটা বিশাল আকারে আপনি মানুষকে হেল্প করতে পারবেন। এটাই আপনার মূল উদ্দেশ্য। এটাই ছিল আমার উদ্দেশ্য। আচ্ছা, মনির ভাই, আপনি এটা করতে গিয়ে তো অনেক সময়, আপনি যা বলছেন যে অনেক সময় ব্যাপার, আপনি কিভাবে আপনার এই সময়ে আসার পরেও আপনি এত কষ্ট করে এটা করছেন, এই কোর্সটা করছেন এবং আপনি অ্যাটর্নি হয়েছেন, এটা করতে গিয়ে তো আপনার অনেক সময় লাগছে, কিভাবে আপনি এটা ব্যালেন্স করছেন, ফ্যামিলি টাইম প্লাস আপনি এই যে লেখাপড়া করাটা, এটা কিভাবে আপনি করছেন? তো এটা বলতে পারি যে অনেকে বলেন যে আমেরিকাতে ল পড়াটা খুবই কঠিন, কিন্তু আসলে এটা রকেট সায়েন্সও না, ব্রেইন সার্জারিও না। সবাই সম্ভব, এখানে একটু সময়টা গুছিয়ে হার্ড ওয়ার্কিং করতে হয়, আর কিছু না। আমাদের কমিউনিটির অনেকেই করছেন, আমি আশা রাখবো আরও অনেকে করবেন। ইয়াং জেনারেশন, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক ভালো করছেন। ইয়াং জেনারেশন যারা আছে তাদের খুবই ইন্টেলিজেন্ট, অনেকে অনেক ফিল্ডে যাচ্ছেন। আমি রিকোয়েস্ট করব যে এই ফিল্ডে আসার জন্য, যাতে আমাদের কমিউনিটির কে আরও বিভিন্নভাবে আমরা করে নিতে পারি। তো এটা বলতো যারা আসতে চান, এটা খুবই ভালো, ডিসকারেজ হওয়ার কোনো কারণ নাই। এখানে সবাই করতে পারেন, এখানে জাস্ট সময় দিতে হয়, আর কিছু না। এখানে এমন হার্ড কিছু না যে করা যাবে না। আচ্ছা, এটা সম্ভব। হ্যাঁ, একটু হার্ড ওয়ার্ক লাগবে, এটা সম্ভব, এবং ইচ্ছাশক্তি থাকতে হবে। আচ্ছা মনির ভাই, আপনি কি বিষয়ে এখন কাজ করতেছেন একটু আমাদের ভিউয়ার্সদের যদি বলেন প্লিজ। তো আমি এখন, আমাদের ইমিগ্রেশন ফার্মটা ফুল সার্ভিস, আমরা সব ধরনের ইমিগ্রেশনই দেই। সেখানে ফ্যামিলি ইমিগ্রেশন, বিজনেস ইমিগ্রেশন, ইনভেস্টমেন্ট, অ্যাসাইলাম, এগুলো আমরা দিই। তারপরে সেই সাথে আমি জর্জিয়াতে কার অ্যাক্সিডেন্ট কেসগুলো হ্যান্ডেল করি। এর জর্জিয়া রিয়েল এস্টেট ডিড যেগুলো হয়, কেনার পরে যে কিছু মালিকানা চেঞ্জ করতে হয় সেটা। আর উইল করি আমি, সে উইলটা আবার জর্জিয়া ল এবং ইসলামিক ল এর সাথে মিলিয়েও করতে পারি। আমরা অনেকে এটাকে ইসলামিক উইল বলেন। সেটাও আমরা করি, এবং এগুলো মূলত করা হয় আমাদের কমিউনিটিকে আরো বেটার সার্ভিস দেওয়ার জন্য। আচ্ছা, আপনি বলছেন যে আপনি 50 স্টেটসে আপনি ইমিগ্রেশনটা করেন। হ্যাঁ, যেহেতু ইমিগ্রেশন ফেডারাল ল, আমি 50 স্টেটেই করি, এবং বিশেষ করে আমার নিউ ইয়র্ক একটা অফিস আছে, আর ডালাস টেক্সাসে একটা অফিস আছে। তো ওগুলোতে আমার বেশ ব্যস্ত থাকতে হয়। এই জন্য কখনো কখনো ব্যস্ততার কারণে আটলান্টা কমিউনিটিতে খুব কম বের হওয়া হয় আর কি। আচ্ছা, এটা আমার কোশ্চেন ছিল যে আপনাকে অনেক সময় আপনার ভাই জর্জিয়াতে আপনি দেখি কম থাকেন, কারণ আপনি তখন সেই টাইমটা আপনি মনে হয় নিউ ইয়র্কে এবং থাকেন, ওই ডালাসে থাকেন। জি, বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে কোর্ট হিয়ারিং এর সময়টা বেড়ে গেছে, এবং
যার ফলে অনেক সময় দেখা যায় আমার হয়তো 5টা-10টা কোর্ট হিয়ারিং পড়ে গেছে খুব কাছাকাছি, আচ্ছা। যার ফলে দেখা যাচ্ছে নিউ ইয়র্কে আমার অধিকাংশ সময় থাকতে হচ্ছে। তো এখন কমে গেছে অনেকগুলোই। আমি আটলান্টা আমার হোম, আমি ল পড়তে মাঝখানে গেছিলাম 2-3 বছরের জন্য, আবার ফিরে আসছি। আমি এখানেই থাকি, এখানেই আমার হোম, এখানেই আমার সবচেয়ে বেশি বেস্ট অন আপনি পছন্দ এখানে। এখানে। আচ্ছা। তো আপনারা যে কোনো টাইমে ওনাকে রিচ আউট করতে পারবেন, এমন উনি এখানেই আছে, আপনারা জড়িয়াতে থাকবে। আচ্ছা মনির ভাই, আপনি বেশ কিছু কথা বলছেন যে অ্যাবাউট লাইক বর্তমান যে ইমিগ্রেশন গুলো আমরা শুনতেছি, ইমিগ্রেশন গুলো অনেক কঠিন হয়ে গেছে, ইমিগ্রেশন স্পেশালি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে, এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা হার্ড হয়েছে বলতে ল চেঞ্জ হয়নি, ওরকমই আছে। লগুলোকে আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ডেমোক্রেটের সময় এত বেশি ফলো করা হতো না, ট্রাম্প এসে ওগুলোকে ফলো করছেন। ল চেঞ্জ হয়নি, আগে লই রয়ে গেছে, ট্রাম্প ওগুলোকে এনফোর্স করছেন। আর হচ্ছে কিছু পলিসি চেঞ্জ হচ্ছে, পলিসি ট্রাম্প চেঞ্জ করতে পারে কিন্তু আমেরিকার ল প্রেসিডেন্ট করতে পারে না, চেঞ্জ করতে পারে না। তো এটাই। আর এই পর্যন্ত দেখা গেছে যাদের ইমিগ্রেশনে একটু ভুলভ্রান্তি আছে ওনাদের, কিংবা বিভিন্নভাবে আগে অনেকগুলো জিনিসই ঠিকমতো ডিসক্লোজ করা হয়নি, এখনও ডিসক্লোজ করা হচ্ছে না, ওগুলোতেই বেশি সমস্যা হচ্ছে। যাদের একদম ক্লিন সবকিছু, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর এটা জাস্ট পলিটিক্যাল, ইমিগ্রেশনটা সবসময় পলিটিক্যাল একটা ইস্যু ছিল সবসময়। ট্রাম্প সেরকম করেই প্রেসিডেন্ট হয়েছে, এখন এই জন্যই আপনার এটাকে এনফোর্স করার চেষ্টা করছে। তো এখানে ভয়ের কারণ নাই, সবাইকে সতর্ক থাকা দরকার। এই কথা বলতে চাচ্ছি যে আপনি যখনই কোনো মানে ইমিগ্রেশন প্রবলেমের মধ্যে পড়ে, সাথে সাথে কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করা, এটাই হচ্ছে আপনার সাজেশন, তাই না? হ্যাঁ, সাথে সাথে অ্যাটর্নির সাথে যোগাযোগ করা, কিংবা কোনো কিছু এমনকি যদি দেখা যাচ্ছে যে ট্রাফিক কোর্টে গেলেও একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলে, যদি আপনি ইউএস সিটিজেন না হন, তাহলে ট্রাফিক কোর্ট কিংবা যে কোনো ধরনের ক্রাইমে যদি ইনভলভ হয়ে যায়, ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলে যাওয়া দরকার। কারণ যে অন্য যে অ্যাটর্নি আপনার কেসটা চালাচ্ছেন, উনি হয়তো ইমিগ্রেশন সম্বন্ধে কিছুই জানেন না। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন যেটা হয়, আমাদের অনেকের মিসকনসেপশন থাকে যে কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ার পরে ওরা নিজে থেকে করতে চায় অনেক কিছু। নট অনলি দ্যাট, লাইক অনেক ইমিগ্রেশনের বিষয়গুলো মানুষ নিজে করতে চায়। ইন দিস কেস আপনি কিভাবে বলবেন যে বিষয়টাকে, আপনি কিভাবে বলবেন যে অনেকেই যাইতে চায় না অ্যাটর্নির কাছে, যে একটা কষ্ট অবশ্যই আছে, তখন আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন, এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? তো আমি বলবো যে এটা সবসময় প্রফেশনাল অ্যাটর্নিকে দিয়ে এগুলো করানো উচিত, নিজে না করে, কিংবা যারা অ্যাটর্নি না তাদের কাছে না গিয়ে যদি সম্ভব হয়। অনেক অ্যাটর্নিরা ল কজ সার্ভিস দিয়ে থাকেন, আমরাও ল কজ সার্ভিস দিয়ে থাকি। জর্জিয়াতে অনেক নন প্রফিট অর্গানাইজেশন আছে, ওনারাও করে থাকেন, অনেক লয়ারদের অ্যাসোসিয়েশন আছে, ফ্রি করে থাকেন, কিংবা একদম অল্প পয়সায়। ওনাদের হেল্প নেওয়া দরকার, কারণ এটা ইমিগ্রেশনটা শুধু ফর্ম ফিল আউট করা না, এটাতে অনেকগুলো ইনফরমেশন বেসড। আপনি ফর্ম ফিল আউট সবাই করতে পারে, আমরাও করি, আপনিও করেন, কিন্তু আসল জিনিসটা হচ্ছে ইনফরমেশনটা আপনি জানেন কিনা, এবং আপনার প্রিভিয়াস রেকর্ড হিস্ট্রিটা যদি এখানে ঠিকমতো উল্লেখ করা না হয়, তাহলে এখন নতুন অ্যাপ্লিকেশনে আর পুরানো অ্যাপ্লিকেশনের সাথে মিলবে না, যার ফলে তখনই ইমিগ্রেশন আপনাকে বিভিন্ন সমস্যায় ফেলতে পারে। আচ্ছা, আপনি এটা করতে গিয়ে আপনি তো অনেক প্রবলেমগুলো দেখেন, সাধারণত মানুষ তো আসে প্রবলেম নিয়ে, তো আপনাদের কাছে আসে, আপনারা এটা কিভাবে হ্যান্ডেল করেন? ইউজুয়ালি আপনারা কিভাবে কুল থেকে কাজটা করেন, বা অনেক সময় অনেক কিছু শুনতে হয় আপনাদের মানে লোকের কাছ থেকে বা বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে, আপনারা কিভাবে জিনিসটা হ্যান্ডেল করেন? ইমিগ্রেশন মানেই হচ্ছে যে আপনার একদম অতীতটাকে জানতে হবে। জাস্ট সিম্পলি একটা ফর্ম ফিল আউট করে যদি পাঠানো হয়, এবং উনি যেভাবে আমেরিকাতে আসছিলেন সেটার সাথে যদি রেকর্ডটা মিল না থাকে, তাহলেই এটা সমস্যা। তো এই জন্য আমরা প্রথমেই সব ক্লায়েন্টের কাছ থেকে হিস্ট্রি শুনি, উনি কীভাবে আমেরিকাতে আসছেন, ঘটনাটা কী ছিল, সব কিছু শোনার পরে আগেরটার সাথে মিলিয়েই আপনার সবগুলো করা হয়। কোনোভাবে ইমিগ্রেশনে আপনার ইনফরমেশনটা কন্ট্রাডিক্ট করা যাবে না। আগে যা বলছেন এখন যা, যদি তার উল্টাটা বলে ফেলেন, তাহলে ইমিগ্রেশন তখনই কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা সঠিক কোনটা সঠিক। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তখনই তাদের সিস্টেমে এক ধরনের রেড অ্যালার্ট আসে, ওটাই প্রবলেম ক্রিয়েট করে। আচ্ছা, এই সময়ে আসে আপনারা দেখতেছেন যে অনেক অ্যাসাইলাম কেস হয়তো আপনারা পাচ্ছেন, এবং আপনার কি সাজেশন থাকবে? অনেকেই অ্যাসাইলাম কেস করতে গিয়ে বিভিন্ন ধরনের কনফিউশনে ভুগে, অথবা ওরা সঠিক ইনফরমেশন দিতে পারে না, এবং আপনাদের কাছে আসে, আসার পরে অনেক সময় দেরি হয়ে যায়। আপনি এটা কিভাবে বলবেন, একটু বলেন যদি অ্যাসাইলামের বিষয়টা নিয়ে। তো অ্যাসাইলামের বিষয়ে আমি বলবো যে আপনার অ্যাসাইলাম তো খুব জটিল, এবং ওটা আপনার ডিসক্রিশনারি,
ইউএসসিএস এর অফিসার কিংবা ইমিগ্রেশন জাজকে এটা অ্যাপ্রুভ করতে হবে না, তাদের মর্জির উপরে নির্ভর করে। Right. তো এর জন্য আপনার স্টেটমেন্টটা যা দিবেন সেটা খুবই কেয়ারফুলি দিতে হবে এবং লয়ারের সাথে কথা বলে আপনি দিবেন। দরকার হলে লয়ারের সাথে যোগাযোগ করে সরাসরি বসে ওটাকে এডিট করবেন, কিভাবে Right. এটাকে ভালো করা যায় সেটা, এবং আপনি যত তাড়াতাড়ি সম্ভব এভিডেন্সগুলো নিয়ে তারপরে জমা দিয়ে দিবেন। সাক্ষ্য প্রমাণের আনতে পারেন, যেটা এফিডেভিট, দেশ থেকে এফিডেভিট আনতে পারেন, হলফনামা, এগুলো যত এভিডেন্স দেওয়া যায়, নিউজ পেপার কাটিং, এগুলো সবগুলো দিয়ে একটা আপনার স্ট্রং ফাইল রেডি করতে হবে। তো সব মিলিয়ে হচ্ছে যে অ্যাসাইলামটাকে জাস্ট হেলাফেলা করে চালানো যাবে না, যে আমি অ্যাপ্লাই করে ফেললাম এক সময় এটা হয়ে যাবে, এটা হয় না। এটা খুবই একটা জটিল একটা এবং একটা ডিসক্রিশনারি একটা অ্যাপ্লিকেশন, এটা অ্যাপ্রুভ করাটা অনেকটা টাফ হয়। এই জন্য যদি আপনি সময় না দেন অ্যাটর্নিকে, তাহলে অ্যাটর্নি ভালো কাজ করতে পারবে না। আপনি যত ভালো অ্যাটর্নির কাছে যান, আপনি সময় না দিলে অ্যাটর্নি আপনাকে হেল্প করতে পারে না, কারণ গল্পটা আপনার। এক্স্যাক্টলি, মনির ভাই খুব সুন্দর করে বলছেন। বাট আপনি তো অলসো কার অ্যাক্সিডেন্টের বিষয়ে অভিজ্ঞ, এবং এটা যখনই কেউ এই প্রবলেমের মধ্যে পড়ে, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়, এরা সাধারণত কি করা উচিত আপনার মনে হয়? অ্যাক্সিডেন্ট হলে আমি বলবো যে আপনার ইমিডিয়েটলি আপনার যদি ইনজুরি হয় সিরিয়াস, তাহলে আপনার 911 কল করে আপনার হেল্প করা ইন্স্যুরেন্সে দরকার। কল দিতে হবে। তারপরে ইন্স্যুরেন্সকে জানানো দরকার, অ্যাটর্নির সাথে কথা বলা দরকার। ইন্স্যুরেন্স আপনার নিজের ইন্স্যুরেন্স কোম্পানি কিছু ইনফর্ম করতে পারেন, অন্য পক্ষের ইন্স্যুরেন্সকে বলার দরকার নেই, নিজের ইন্স্যুরেন্সকেও বলার দরকার নেই, ওটা একটা সময় থাকে, ওরা এমনিতেই জেনে যাবে। আর তবে অ্যাটর্নির সাথে কথা বলা দরকার, কারণ এখানে ইন্স্যুরেন্স কোম্পানি, যে ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি কল দেন না কেন, ওরা আপনার কথাগুলো রেকর্ড করে রাখবে এবং সেটা একসময় ওরা আপনার এগেনস্টেই ইউজ করার চেষ্টা করবে। এই জন্য তাদের সাথে যোগাযোগ না করলেই ভালো। জর্জিয়াতে এমন কোনো নিয়ম নাই যে ইন্স্যুরেন্স কোম্পানিকে সাথে সাথে জানাতে হবে। সুতরাং আপনার ট্রিটমেন্টটা আগে নিতে হবে, তারপরে আপনি অ্যাটর্নির সাথে কথা বলার পরে অ্যাটর্নির পরামর্শ অনুযায়ী আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। অনেক অ্যাটর্নিরা নিজে থেকেই যোগাযোগ করেন, আমরাও ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগাযোগ করে থাকি নিজে থেকে, ক্লায়েন্ট সাহায্য নিতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনির ভাই, আপনি এই কার অ্যাক্সিডেন্টের বিষয়ে বললেন। এখন হয় কি, অনেক এই সাধারণত কনফিউজ থাকে, যেমন ওরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সাধারণত চায় না জানাতে কাউকে, এবং জাস্ট ইন্স্যুরেন্স থেকে যে ডিসিশনটা দেয় ওইটাই মেনে নেয়। ওরা সাধারণত কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করে না। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? না, এখানে অ্যাক্সিডেন্ট, এখানে আমেরিকাতে জানেন এটা ল সব কিছুতেই আছে, এবং এখানে ল্যান্ড অফ ল, এখানে আপনার লিগ্যাল রাইটস অনেক কিছুই আছে। শুধু ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কাজই হচ্ছে টাকা কম দেয়া। যদি আপনি ইনজিউর্ড পার্টি হয়ে থাকেন, তাহলে ওই পক্ষের ইন্স্যুরেন্স কোম্পানি চেষ্টা করবে আপনাকে টাকা কম দিতে। তো তাদের কথা শুনতে আপনি রাজি না। আমরা যারা অ্যাটর্নি যারা আছি, আমরা অনেক সময় এগুলো এগ্রি করি না। যদি দেখা যায় যে আপনার ইনজুরিটা খুব বেশি হয়েছে, আমরা অনেক সময় ওটা ইন্স্যুরেন্স কোম্পানি যদি তাদের যে পলিসি লিমিট আছে সেটা যদি দিতে না চায়, আমরা কোর্টে চলে যাই। আর যদি দিতেও চায়, দেওয়ার পরেও যদি দেখি যে এটা এনাফ না, তারপর আমরা কোর্টে চলে যাই যে আপনার ইনজুরি বেশি হয়েছে, যার ফলে যা টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি দিবে পলিসি লিমিট সেটাও এনাফ না, জন্য আমরা কোর্টে চলে যাই। তো আপনার সেই লিগ্যাল রাইটস থেকে আপনি বঞ্চিত হবেন কেন? কারণ এটা কতদিন সময় লাগে সাধারণত একটা ডিসিশন আসতে, আপনার যখনই আপনার ক্লেম করেন সাধারণত? তো এটা ডিপেন্ড করে আমরা প্রথমে ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন মেডিকেল রেকর্ডগুলো পেয়ে যাই হসপিটাল এবং আপনার বিভিন্ন ডাক্তারের অফিস থেকে, তখন আমরা ডিমান্ড পাঠাই ইন্স্যুরেন্স কোম্পানিকে। তো ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সাধারণত 30 দিনের মধ্যে আমাদেরকে জানাতে বাধ্য হয় যে এটা ওরা কত অফার করবে। তখন নেগোসিয়েশন হয় যে আমরা এত দিব, আমরা এত মানি না। এসব করার পরে এক সময় আমরা হয়তো 2-1 বার অফার, কাউন্টার অফার পাঠাই, যেটা আপনি জানেন। তো এরপরে যদি না হয়, তাহলে আমরা কোর্টে কেস ফাইল করি। তারপরে ওটা চলে যায় আপনার ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাটর্নিরা আমাদের সাথে তখন ডিল করে। অনেক সময় ওরা কোর্টে যেতে চায় না, শেষ পর্যন্ত ট্রায়ালে যেতে চায় না, এর আগেই শেষ করে ফেলতে চায়, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি মূলত ট্রায়াল পছন্দ করে না। আচ্ছা 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 আচ্ছা, মনির ভাই খুব সুন্দর করে বলছেন। ভাই, আরেকটা বিষয় কোয়েশ্চেন ছিল আমার, যে অ্যাসাইলাম কেসে কতদিন সময় লাগে সাধারণত? লেটস সে একজন অ্যাসাইলাম করলো, আজকে ফাইল করলো, এটা কতদিন সময় পরে সময় পরে ডিসিশনটা আসে সাধারণত? তো এখানে আছে, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ফাইল করছেন। যদি একদম
একটা ফর্ম ফিল আউট করার জন্য ফিল আউট করছেন, কোনো ইয়ে দেননি, এভিডেন্স দেননি, তাহলে ইউএসসিআইএস কিংবা ইমিগ্রেশন কোর্ট মনে করে যে ওনার কেসটা খুবই দুর্বল, ওনাকে এখানে রাখার দরকার নেই। তখন দেখা যাচ্ছে যে আপনাকে ওরা তাড়াতাড়ি করে ইয়ে করে দিচ্ছে, হিয়ারিং দিয়ে দিচ্ছে। সেটা অনেকে দেখাচ্ছে 2-3 মাস 6 মাসের মধ্যেই হিয়ারিং চলে আসছে। আর কারো কেস আছে অনেক স্ট্রং, তো দেখা যাচ্ছে যে আপনার ওনাকে একসময় হয়তো অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকে। তো এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো আমার কাছে কিছু ক্লায়েন্ট আসছেন যাদের 10-12 বছর আগে ফাইল করা হয়েছে, ওরকমই আছে, খুবই স্ট্রং কেস, বাট এখনো অলডে আছে। হ্যাঁ, এগুলোর জন্য হয় অনেক সময় আবার কোনো ধরনের ক্রাইমের সাথে, ট্রাফিক টিকেট এগুলোর সাথে ইনভলভ হয়ে গেলে তখন দেখা যাচ্ছে ইউএসসিআইএস ফাইলটা পুল আপ করে তাড়াতাড়ি শেষ করতে চায়। আচ্ছা, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, যারা অ্যাসাইলাম করবেন ভেরি কেয়ারফুল যে ওদের রেকর্ডটা ভালো থাকতে হবে। আচ্ছা মনির ভাই, আমরা একটু ইমিগ্রেশনের দিকে আবার যাই। এখন যেটা হয়েছে, আপনার অনেকেই এখান থেকে আমেরিকা থেকে আপনার হাজবেন্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে, কতদিন সময় লাগে সাধারণত এই মানে যখন অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে আনতে? তো এটা সব মিলিয়ে আপনার প্রায় বছর, 1.5 বছর, কখনো 2 বছর লেগে যায়। এটা হচ্ছে আপনার সিটিজেনের ক্ষেত্রে। সিটিজেনের ক্ষেত্রে, গ্রিন কার্ডের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, 2-2.5 বছর 3 বছরও লেগে যায়। তো এটা ডিপেন্ড করে সবকিছু। ইমিগ্রেশন হচ্ছে আপনার অনেকটা যে অ্যাপ্লিকেশনটা আপনার কেস বাই কেস হিসাবে প্রসেস করা হয়, এটা নির্দিষ্ট কোনো প্রসেসিং টাইম থাকে না। যার এখন যদি এখানে কেউ বিয়ে করে গ্রিন কার্ড নিয়ে পেয়ে থাকেন, উনি দেশে একটা বিয়ে করলে এই কেসের সময় বেশি লাগে। আর যিনি একদম সিঙ্গল, কখনো বিয়ে করেননি আমেরিকাতে, উনি দেশ থেকে আনতে চান, ওটা খুব তাড়াতাড়ি চলে যাবে, কারণ এখানে ইনভেস্টিগেশনটা খুবই অল্প হবে। আচ্ছা মনির ভাই, খুব সুন্দর বলছেন। আচ্ছা, আমরা শুনলাম যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে F4 ক্যাটাগরিটা একটু কঠিন করছে এবং সময়টা অনেক মানে বাড়ছে। তো এটা কি এখনো যে কেউ অ্যাপ্লাই করতে পারবে F4 ক্যাটাগরিতে? ট্রাম্পের ক্ষমতা নাই ল চেঞ্জ করা। এটা 1952-তে ল করা হয়েছিল যে ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করা যায়, লটা ওরকমই রয়ে গেছে। ট্রাম্প কখনো চেঞ্জ করতে পারবে না, আর যদি করতে হয় তাহলে কংগ্রেসের সাহায্য নিয়ে করতে হবে। উনি 2016-তেও চেষ্টা করছিল, পারেনি। তো এটা এখনো করা যায়। আর প্রসেসিং টাইমটা যেটা বলছে, এটা বাড়েনি, ওটা ওরকমই রয়ে গেছে, কারণ 65,000 ভাই বোনকে ভিসা দেওয়া হয় প্রত্যেক বছর। যত বেশি সংখ্যক মানুষ অ্যাপ্লাই করবে, ওয়েটিং টাইমটা তত বেশি হয়ে যাবে। কেউ যদি কোনো বছর যদি 200,000 অ্যাপ্লিকেশন যায়, সেখানে যদি 10 বছর লাগে প্রসেসিং টাইম, ওই বছর যদি 300,000 করে, তাহলে এটা প্রায় 15 বছর হয়ে যাবে। তো এটা ওয়েটিং, যেহেতু ভিসার সংখ্যা কম আর অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি পড়ে, তো যত বেশি অ্যাপ্লিকেশন পড়বে, ওয়েটিং পিরিয়ডটা তত বেশি বাড়তে থাকবে। আর একটা জিনিস হচ্ছে, ওই কোভিড ভাইরাসের ইয়ের সময়, প্যান্ডামিকের সময়, প্রায় ওরা 2-3 বছরের ভিসাগুলো ওরা ইস্যু করতে পারেনি, কারণ এমবাসি বন্ধ ছিল, ব্যাকলগ হয়ে গেছে। হ্যাঁ, ভিসাগুলো ইস্যু করতে পারেনি, তো ভিসাগুলো ডেস্ট্রয় হয়ে গেছে, কিন্তু অ্যাপ্লিকেশন যারা আছে তারা রয়ে গেছে, যার ফলে ওয়েটিং পিরিয়ডটা ওখানে বেড়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর করে বলছেন। আচ্ছা, এখন যে ইমিগ্রেশন অনেকেই যে ভুলটা করে আপনার কাছে আসে, কি ভুলগুলো মানুষ বেশি করে আপনার মনে হয় ইমিগ্রেশন সার্ভিস নেওয়ার জন্য, অথবা যে কোনো বিষয়ে আপনার তো অনেক কি প্রবলেম নিয়ে আসে, মানুষ কোন ভুলগুলো বেশি করে আপনার মনে হয়? এখানে ভুলগুলো যেটা হয় যে আমাদের দেশে যেটা এখন অনেকটা কারেক্ট হচ্ছে, আমাদের দেশের বাংলাদেশি যারা আছেন অনেকের জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে সমস্যাটা হয়। এক সময় হয়তো আমাদের জন্ম তারিখ যা বলতাম সেটাই হয়ে যেত। তো এরকম করে হয়তো একজন অনেক আগে একটা জন্ম তারিখ দিছিলেন, কিন্তু সেজন্য উনি হয়তো ভুলে গেছেন। কিংবা দেশে হয়তো এর সময় আপনার ভোটার আইডি করার সময় উনি খেয়াল করেননি, অন্য একটা বসিয়ে দিয়েছে। তো এখন ওই দুইটা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো আগেরটা ইউজ করছেন, কিন্তু দেশে যখন কোনো কিছু ভাবে পাসপোর্ট বানাতে যাচ্ছেন, এসব করতে যাচ্ছেন, তখন দেশের এনআইডি অনুযায়ী আপনি আগের পাসপোর্টটা ইউজ করতে পারছেন না, নতুন পাসপোর্ট করতে হবে। নতুন পাসপোর্ট করতে হলে এনআইডির সাথে মিলিয়ে করতে হবে। আগে হয়তো অনেক আগে করে নিয়েছেন আপনি আমেরিকাতে যে অ্যাড্রেসটা, যে ডেট অফ বার্থ ইউজ করেছিলেন সেটার উপর, এখন দুইটা ডিফারেন্ট হয়ে গেছে। এখন ইউএস এমবাসি কিন্তু জানি, তখনই প্রবলেম হয়। তো এই জন্য তো সবাইকে এটা কেয়ারফুল থাকতে হবে, যখনই কোনো ইমিগ্রেশন অ্যাপ্লাই করবেন, স্পেশালি নাম, ডেট অফ বার্থ এগুলো একটু কারেকশন মানে ঠিক মতো দিতে হবে, যেটা আপনার রিয়েল এটা দিতে হবে, এবং এটা যখনই নেক্সট টাইম ইউজ করবেন যে কোনো কিছুতে রিয়েলটা ইউজ করতে হবে।
সবকিছু একসাথে এক থাকতে হবে, জি কোনো ডুপ্লিকেট হইতে পারবে না। জি আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করে বলছেন। মনির ভাই, আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, বাট আপনি অ্যাটর্নি হওয়ার পিছনে তো অনেক সময় ব্যয় করেছেন, কিন্তু আমাদের ইয়াং জেনারেশন তো স্পেশালি বাংলাদেশি ইয়াং জেনারেশন অনেকেই এই পেশায় খুব কম আসতেছে, অন্যান্য ক্ষেত্রে যেমন আইটিতে যাচ্ছে, তারপরে অন্যান্য ডিপার্টমেন্টে যাচ্ছে বেশি, এই সেক্টরটা মানুষ কম আসতেছে, এটার কারণটা কি হইতে পারে? এটা কারণটা হচ্ছে যে একই তো আপনার ধরুন ল স্কুলে যখন যাওয়া হয় প্রায় 4 বছর লেগে যায় ল ফিনিশ করে বার আচ্ছা। এক্সাম পাস করতে। জি, তো 4 বছরের মধ্যে এ সময় কাজ করা যায় না। আচ্ছা আচ্ছা, তো কাজ করা না, তখন তো অনেকের সেটা ফ্যামিলি সাপোর্ট না থাকলে রাইট সেখানে সার্ভাইভ করা অনেকটা টাফ। রাইট, আর তারপরে হচ্ছে পাস করার পরে বার এক্সাম পাস করাটা অনেক টাফ আচ্ছা সেটা। বার এক্সাম পাস করার পরেও যেটা হচ্ছে যে আপনার অনেকটা ওরা ক্যারেক্টার এন্ড ফিটনেস বলি আমরা কি, জি ওটাকে ওরা ব্যাকগ্রাউন্ড চেক করে যে আপনাকে জি। ট্রাস্ট করা উচিত কিনা, কারণ একজন জি। অ্যাটর্নির অ্যাকাউন্টে $1 মিলিয়ন মতো ট্রানজাকশন হয় জি। প্রত্যেক দিন মাসে। তো আপনাকে কতটুকু ট্রাস্ট করতে পারবে। জি তো ওই জায়গায় অনেক সময় অনেকে আটকে যান, কিন্তু যাদের আপনার রেকর্ড ক্লিন আছে, জি। ব্যাকগ্রাউন্ড ক্লিন আছে, জি। যারা খুবই ডেডিকেটেড পড়তে ইচ্ছুক, জি ওনারা করতে পারবেন। এখানে ব্রেইন সার্জারি না, এটা এমন হার্ড কিছু না যে জি। করা যাবে না। আমার বয়স তখন 40 ছিল, আমি যখন লয়ার হয়েছি, আমার 2টা টিনেজ বাচ্চা ছিল, তাদেরকেও আমি সময় দিছি, তো আমি করতে পারছি, সবাই করতে anybody পারবে। can do that, yes. So lastly আপনার কাছে জানতে চাই যে আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে এখানে, স্পেশালি আটলান্টাতে, যখনই আপনার কাছে রিচ আউট করবে, কিভাবে মানে রিচ আউট করবে, এবং আপনি ওদেরকে কি বলবেন যে কিভাবে সেফ থাকা যায়, যে কোনো বিষয় এটা হইতে পারে? তো আমি বলবো যে এখানে আমাদের নাম্বার তো আছেই, আমাদের অফিস খোলা থাকে। আমরা 6 দিনই খোলা রাখি, আমরা 7 দিন খোলা রাখার জি। প্ল্যান করছি, 24 ঘন্টা জি। খোলা রাখার প্ল্যান করছি আমরা। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগেইন যে অনেক সময় আমি নিজেই ফোন ধরতে পারি না ব্যস্ততার জি, জি। কারণে, তো আমার অ্যাসিস্ট্যান্টরা আসেন সবসময় আপনাদের হেল্পের জন্য, আর জরুরি হলে আমরা আপনার সাথে যোগাযোগ করবো ইমিডিয়েটলি। জি আর যেটা হচ্ছে যে সবসময় আননেসেসারি যে প্রবলেমগুলো থেকে দূরে থাকবেন। জি জি আপনি চেষ্টা করবেন কোনো একটা সমস্যার মধ্যে না জড়াতে। জি যদি যারা আমেরিকাতে সিটিজেন না, ওনারা কোনো ধরনের ক্রাইম থেকে ইনভলভ না হওয়ার ভালো, এবং যারা গ্যাস স্টেশনে কাজ করেন মনে করেন, জি ওনাদের যে টোবাকো প্রোডাক্ট কিংবা অ্যালকোহল বিক্রি করার সময় খুবই কেয়ারফুলি থাকবেন। অনেক দেখা গেছে যে অনেকে আন্ডার এইজ কারো কাছে অ্যালকোহল বিক্রি করতে গিয়ে উনি এখন ডিপোর্টেশনে আছেন, কারণ জি। ওনার আগের ইমিগ্রেশন রেকর্ডটা ভালো ছিল না। জি ওনাকে অ্যারেস্ট করার সাথে সাথে আইস এসে দেখছে যে আগের রেকর্ড ভালো না। জি। তো যার ফলে দেখা গেছে যে এখন আপনি গ্যাস স্টেশন সামান্য ভুল করছেন, এটার জি। জন্য এখন আপনার ডিপোর্টেশন চলে আসছে। জি তো এসব জিনিস থেকে কিছু দূরে থাকা আর কি, যতটুকু থ্যাংক ইউ সতর্ক সো থাকা মাচ যায়। মনির ভাই। মনির ভাই, থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য। আমরা নেক্সট কোনো প্রোগ্রামে আপনাকে নিয়ে আসবো, বাট যাওয়ার আগে আমাদের প্রোগ্রাম সম্বন্ধে যদি একটু বলেন আমাদেরকে, আমাদের দর্শকদেরকে। থ্যাংক ইউ। এখানে আতাহার ভাই আছেন, যে উনি খুবই একজন অ্যাক্টিভ অ্যাগ্রেসিভ মানুষ, খুবই সোশ্যাল বাটারফ্লাই। আমি ওনাকে দেখছি যে উনি বেশ পপুলার, বেশ পরিচিতি মুখ আটলান্টাতে। খুবই অল্প সময়ের মধ্যে, উনি বেশি দিন হয়নি আটলান্টাতে আসছেন, 3 বছর। হ্যাঁ, কিন্তু উনি এর মধ্যে সবাই ওনাকে চিনেন। উনি খুবই অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, খুবই এনার্জেটিক, অনেস্ট পারসন। থ্যাংক ইউ। উনি ওনার কাছে বিভিন্ন সার্ভিস নিতে পারেন আপনি, উনি যতগুলো প্রোভাইড করেন, খুবই ট্রাস্টওয়ার্দি পারসন। Thank you, Monir bhai. Thank you so much for being here today, and thank you again, everyone watching with us. And see you in next time. Thank you.